একটি খেলা যেখানে প্রতিটি চাল প্রতিটি সিদ্ধান্ত লুকিয়ে রেখেছে অজানা বিপদ, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এই গল্পে প্রতিটি মুহূর্তে আপনি ভাববেন এবার কি হবে, কিন্তু মুভি আপনাকে নিয়ে যাবে এক অনিশ্চিত যাত্রায়। তাহলে তৈরি হয়ে যান, কারণ সামনে অপেক্ষা করছে রহস্য আর রোমাঞ্চের ঝড়। তাহলে চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। রামাচন্দ্রপুরমে একটি যুবকের লাশ পাওয়া গিয়েছে। হাতুড়ি দিয়ে খুবই ভয়ানকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ছেলেটাকে। আর লাশের পাশেই গীতানন্দ নামের একটি বৃদ্ধ বসে আছে। হাতের হাতুড়ি দিয়েই মারা হয়েছে ছেলেটাকে। খুনের দায়ে বৃদ্ধকেই যাবজ্জীবনের সাজা শোনানো হয়। কিন্তু প্রশ্ন থাকে, এই বৃদ্ধ যে নিজেই ঠিকমতো চলাফেরা করতে পারে না, সে কিভাবে একটি যুবক ছেলেকে হত্যা করবে? আর যদি করেও থাকে, তাহলে না পালিয়ে এখানেই বসে থাকবে কেন? এসব রহস্যের জট খুলতে আরও এগিয়ে যেতে হবে। এই ঘটনার 10 বছর পর অর্জুন নামের একটি লোককে অজ্ঞাত একজন লোক অনেকগুলো টাকা দেয়। কিন্তু সেটা কেন? এটা জানতে সিদ্ধার্থের গল্পে এগিয়ে যেতে হবে। সিদ্ধার্থ পেশায় একজন গেম ডিজাইনার, একটি ভিডিও গেম কোম্পানিতে কাজ করে। এটা রাহুল, তার বেস্ট ফ্রেন্ড, আর ইনি বুস্কা, সিদ্ধার্থের গার্লফ্রেন্ড। এই দুনিয়াতে সিদ্ধার্থের আর কেউ নেই, তাই বুস্কার খুশির জন্য সিদ্ধার্থ সবকিছুই করতে পারে। সবকিছু বলতে কি কি বোঝানো হয়েছে সেটা পরে গিয়ে জানতে পারবে। ইনি হচ্ছেন সূর্যা, এদের সবার বস, যার কাজ হলো সিদ্ধার্থের মতো ভদ্র চুপচাপ থাকা ছেলেদেরকে টর্চার করা। চলুন তার একটা ডেমো দেখে নেওয়া যাক। সিদ্ধার্থ নিজের সব কাজ করে ফেলেছে, তারপরেও তাকে একের পর এক গালি দেওয়া হচ্ছে। আর পানিশমেন্ট হিসেবে তাকে আগামী 1 মাসের টার্গেট 3 দিনের মধ্যে করে দেওয়ার জন্য বলা হয়েছে। না পারলে তার চাকরিটাই থাকবে না। এসব শুনে সিদ্ধার্থ অনেকটাই ডিপ্রেশনে চলে এসেছে। এখন তাকে সাহস জোগাতে আসে রাহুল। বলে, আমি তো আছি, তোকে যখন ও ঝাড়ছিল তখন আমার মনে হচ্ছিল ওর মাথাটাই ফাটিয়ে দিই। এইসব শুনে বেচারা সিদ্ধার্থ ভাবে ওর বন্ধুই তাকে বাঁচাবে। রাহুল আরও বলে, আজ রাতে 2টা বিয়ার আর সিগারেট নিয়ে রেডি থাকিস, আমি আসবো, তোর সব সমস্যার সমাধান করে দেব। বেচারা সিদ্ধার্থ তখন বোঝে না যে সে সিগারেট আর বিয়ার দিয়ে কালসাপ পুষেছে। সে যে তার কোথায় দংশন করবে সেটা তার অজানা। তখন সিদ্ধার্থ পকেটে থাকা শেষ 500 টাকা দিয়ে বিয়ার আর সিগারেট কিনে বাড়িতে ফেরে। রাতে রাহুল আসে তার সমস্যার সমাধান করতে। রাহুল তখন বলে, উত্তর ছাড়া যেমন প্রশ্ন হয় না, তেমনি ভগবান এমন কোনো সমস্যা সৃষ্টি করেননি যার সমাধান হয় না। পাশের থেকে এসব কিছু বুশরা শুনছিল আর হাসছিল। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, বুশকা সিদ্ধার্থের সাথেই সিদ্ধার্থের ফ্ল্যাটে থাকে। বেচারা সিদ্ধার্থ একার বেতন দিয়েই তাদের দুজনের খরচ চালায়। সিদ্ধার্থ তখন বলে, দেখ, আমার জন্য না হোক পুস্কার জন্য তুই কিছু একটা কর। আমার জবটা চলে গেলে আমরা দুজনেই না খেতে পেয়ে মরবো। এটা শুনে রাহুল বুস্কার দিকে তাকে কিছু একটা ইশারা করে, যেটা লিজেন্ডরাই বুঝতে পারবে। এদিকে সিদ্ধার্থের একটা প্রজেক্টের কথা মনে আসে, যেটা সে আরও আগেই কমপ্লিট করে রেখেছিল। এটা দেখলে তার বস তাকে চাকরি থেকে বের করা তো দূর, প্রমোশন করিয়ে দেবে। কারণ সিদ্ধার্থ নিজের ব্যাপারে প্রকাশ না করলেও সে আসলে মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে। তার প্রজেক্টের ব্যাপারে সে রাহুল আর বুস্কাকে জানায়। এরপর তারা বিয়ার আর বিরিয়ানি খেয়ে এখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিদ্ধার্থ অফিসে গিয়ে দেখতে পায় যে তার বন্ধু রাহুলকে বস প্রমোশন দিচ্ছে। সিদ্ধার্থকে দেখে তার বস তাকে খুব বাজেভাবে অপমান করে আর চাকরি থেকে বের করে দিতে চায়। বেচারা সিদ্ধার্থ এতক্ষণে বুঝতে পারে যে তার বন্ধু রাহুল তার প্রজেক্টটাই জমা দিয়ে প্রমোশন পেয়েছে। তখন সে বলতে চাইলেও তার কথা কেউ বিশ্বাস করে না, আর তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এই পুরো ঘটনাটাই পাশে থেকে একটা মেয়ে দেখছিল, মেয়েটাকে মনে করে রাখবে, কারণ একটু পরেই সে মুভিটাই পাল্টে দেবে। এরপর সে অফিস থেকে বেরিয়ে অনেকটাই ভেঙে পড়ে আর রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে একটা সময় বাড়িতে চলে যায়। বাসায় ঢুকতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা তার বাসায় হওয়ার কথা ছিল না। তখন সে ভেতরে যেতেই দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড বুস্কা আর তার বন্ধু রাহুল তারই বেডের উপরে একান্তে সময় কাটাচ্ছে। পৃথিবীতে সে শুধুমাত্র এই 2জন লোককে বিশ্বাস করত আর তাদেরকে সবথেকে কাছের মানুষ মনে করত, কিন্তু তারাই আজ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা দেখে তার ভেতরের কষ্টটা যেন এভাবেই উপচে পড়তে শুরু করে। বেচারা এতটাই ডিসেন্ট ছিল যে তারা যতক্ষণ ভেতরে সময় কাটিয়েছে ততক্ষণ সে বেচারা বাইরেই অপেক্ষা করছিল। এরপর তারা কাজকাম শেষ করে বের হলে সিদ্ধার্থ সোজা গিয়ে বুস্কার গলা চেপে ধরে। বুস্কা তখন বলে, এই শক্তি যদি কখনো বেডে দেখাতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। বেচারা তখন ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনে মাটিতে লুটিয়ে পড়ে। আর সে এতটাই ইনোসেন্ট যে সে তখন বুস্কাকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দেব, শুধুমাত্র একটা কথা দাও, এরপরে আর কখনো তুমি এমনটা করবে না। বুস্কা তখন বলে, আমি তো তোমার কাছে মাপ চাইবই না, বরং আমরা তোমাকে দেখানোর জন্যই আজ এমনটা করেছি। আমরা যদি সরাসরি বলতাম যে আমাদের মধ্যে অ্যাফেয়ার রয়েছে, তাহলে তুমি বিশ্বাস করতেই না।
তুমি যাতে আমাদের পেছন ছেড়ে দাও এজন্যই আমরা তোমাকে দেখিয়েছি। তখন আমরা এটা বুঝতে পারি যে তাদের মধ্যে এমন সম্পর্ক আর আগে থেকেই রয়েছে। কিন্তু বেচারা সিদ্ধার্থ এ বিষয়ে কিছুই জানতো না। সে নিজের সর্বোচ্চ দিয়ে বুশকাকে খুশি করার চেষ্টা করেছে, কিন্তু বুশকা তাকে নিয়ে কখনোই খুশি ছিল না। তাই সে সুখ খুঁজে নিয়েছে তার বন্ধুর কাছে। এসব সহ্য করতে না পেরে সে আবার বাইরে বেরিয়ে যায় আর ক্লান্ত হয়ে নোংরার মধ্যে বসে পড়লে একটা মাছি তাকে বিরক্ত করতে থাকে। তখন পাশেই একটি মোবাইল ফোন বাজতে থাকে। কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলা হয়, হ্যালো সিদ্ধার্থ, গেম অন রিয়েল টাইম সাইকোলজিক্যাল গেমে তোমাকে স্বাগতম। তোমার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তোমাকে এই গেমে সিলেক্ট করা হয়েছে। যে মাছিটি তোমাকে বিরক্ত করছে সেটিকে তুমি 60 সেকেন্ডের মধ্যে মারতে পারলে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা বোনাস দেওয়া হবে। তখন সে ভাবে তাকে ফালতু ফালতু ফোন করেই বিরক্ত করা হচ্ছে, কিন্তু মাছিটি মারার সাথে সাথে তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা প্রবেশ করে। সেটা দেখে সে পুরাই অবাক হয়ে যায়। মনে মনে গেমটাকে ভালোই লেগে যায় তার। তখন আমরা দেখতে পারি অপর প্রান্ত থেকে তাকে কারা যেন মনিটর করছে। এরপর সে টাকা উঠিয়ে রেস্টুরেন্টে খেতে যায় আর সেখানে তাকে গেমের দ্বিতীয় মিশন দেওয়া হয়। আর আশেপাশে যে কোনো একটি বাচ্চা মেয়েকে ৩০০ সেকেন্ডের মধ্যে কাঁদাতে বলা হয়। তখন তার নজরে এই মেয়েটি পড়ে, কিন্তু মেয়েটি এতটাই স্মার্ট ছিল যে সিদ্ধার্থ যাই করুক না কেন মেয়েটি কোনোভাবেই কাঁদে না, বরং সিদ্ধার্থকেই সে কপি করতে থাকে। তখন সিদ্ধার্থের মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের মাথাটা নিজের টেবিলেই আঘাত করে আর মেয়েটিও তাই করতেই সে অনেকটাই ব্যথা পায় আর কেঁদে দেয়। আর তখনই তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকে যায়। তখন সিদ্ধার্থের গেমটি আরও বেশি ভালো লাগতে থাকে। এরকম ছোট ছোট টাস্কে যদি এত বড় বড় অ্যামাউন্ট বোনাস পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। এরপর সে ক্লান্ত হয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে আর ঘুম থেকে উঠতেই তার কাছে আরেকটি মিশনের কল আসে। সেটি ছিল এরকম, সে যে লোকগুলোকে ঘৃণা করে তাদেরকে যদি 60 মিনিটের মধ্যে পেটাতে পারে তাহলে সে 5 লাখ টাকা বোনাস পাবে। এমনিতেই তাদের উপরে রাগ ছিল, তার উপরে আরও সে বোনাস পাচ্ছে। তাহলে কি কেউ থেমে থাকে? তখনই সে অফিসে চলে যায় আর সিকিউরিটিকে 100 টাকা ঘুষ দিয়ে উপরে উঠে যায়। উপরে উঠতেই সে দেখে তার বন্ধু আর বুশকা ঘষাঘষি করছে। তাকে দেখে তারা আলাদা হয়ে যায় আর সে তখন বলে, কি অবস্থা, জব কেমন চলছে? তখন রাহুল পাশের থেকে বলে, যা বলার আমার সাথে বল। তখন সিদ্ধার্থ বলে, আসছি, তোর কাছেই আসছি রে। বুশকা তখন বলে, ও হ্যালো, আমি তোমার সাথে কিছুই করিনি, বরং আমি তোমার থেকে ভালো কিছুর যোগ্য ছিলাম। তোমার যোগ্যতা নেই, তাই তুমি নিজের জবটা হারিয়েছ। বলতে না বলতেই সিদ্ধার্থ খাটিয়ে একটি থাপ্পড় বসিয়ে দেয় আর তখন রাহুল বলে, তুই ওকে মারলি কেন? সিদ্ধার্থ তখন বলে, আমি ওকে কেন মেরেছি সেটা ও নিজেই বলবে। বুশকা তখন বলে, কারণ আমি তোমার চাকরিটা ছিনিয়ে নিয়েছি তাই। সিদ্ধার্থ বলে, ভুল হয়েছে, ঠিক করে বল। তখন বুশকা বলে, তোমার সাথে চিট করেছি এজন্য? সিদ্ধার্থ বলে, হয়নি। তখন বুশকা বলে, তোমার সাথে তোমার বাড়িতে থেকে তোমাকে ব্যবহার করেছি এজন্য? তখন সে বলে, না, হয়নি। তোর এটা দরকার ছিল, তুই সেটা তো আমাকে আগেই বলতে পারতি। তুই আমার মন নিয়ে খেললি কেন? এতক্ষণে আমরা এটা বুঝলাম যে তারা একসাথে থাকলেও সিদ্ধার্থ কখনো সেটা সুযোগ নেয়নি। পবিত্রভাবেই ভালোবাসত সে। তখন বুশকার কাছে আর কোনো উত্তর ছিল না, তাই সে রাহুলের কাছে আসে। রাহুল তখন বলে, আমি কিভাবে বলবো? বুশকা দিয়েছে আর আমি নিয়েছি। তখনই সিদ্ধার্থ কিবোর্ড দিয়ে তাকে আঘাত করে। তখনই এখানে তাদের বস এসে হাজির হয়। এসেই সিদ্ধার্থের উপর আবার ঝাড়তে শুরু করে। সিদ্ধার্থ তখন বসকে ঝাড়তে শুরু করে। তখন এখানে সিকিউরিটি এসে হাজির হলে তাদেরকেও সিদ্ধার্থ খারাপভাবে ঝাড়তে থাকে। সে যেন একেবারে বেপরোয়া হয়ে গিয়েছে। সে এতটাই কষ্ট পেয়েছে যে সে কাউকে পরোয়া করছে না। একের পর এক সিকিউরিটি আর বসকেও মেরে এখান থেকে বেরিয়ে যায় সে। যেটা দেখে সবার মনে একটাই প্রশ্ন, সিদ্ধার্থ এতটা বদলে গেল কিভাবে? মারের অ্যাকশনের সাথে সাথে পাশের থেকে একটি মেয়ে সিটি বাজিয়ে দেয়, এটারই যেন কমতি ছিল। এরপর এখান থেকে সিদ্ধার্থ বেরিয়ে গেলে তার অ্যাকাউন্ট চেক করে দেখে তার ফোনে 5 লাখ টাকা ঢুকে গিয়েছে। এরপর তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, কারণ একের পর এক সে মিশন কমপ্লিট করতে থাকে আর তার অ্যাকাউন্ট ভারী হতে থাকে। এরপর গেম অথরিটি তাকে একটি বন্দুক গিফট করে আর একটি গাড়ি। তার জীবনে যেটা কমতি ছিল, এরপর তার মধ্যে অনেকটাই কনফিডেন্স বেড়ে যায়। আর মাস্টার তাকে ফোন করলে সে মাস্টারকে বলে, তুই আমাকে কেন সিলেক্ট করেছিস আমি জানি না, তবে গেমটা আমি খুব এনজয় করছি। এরপর অপর প্রান্ত থেকে গেমের মাস্টার তাকে বলে, সিদ্ধার্থের কনফিডেন্স তার ভালো লেগেছে, কিন্তু এবার মিশন আরও বেশি কঠিন হতে চলেছে। এটা কোনো ভিডিও গেম নয়, যার কারণে সে এখানেই একটা লাইফ পাবে। কোনো মিশনে গিয়ে সে ব্যাক করতে পারবে না। হয় মিশন কমপ্লিট করতে হবে, তা না হলে তার নিজের জীবনটাই হারাতে হবে। এখানে কে তার বন্ধু আর কে তার শত্রু তাকে বলা হবে না, যে কেউ তার ক্ষতি করতে পারে। আর এই গেমের ব্যাপারে সে যদি কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এখন তার হাতে দুইটা অপশন আছে, হয় খেলতে হবে, তা না হলে জীবন দিতে হবে। সিদ্ধার্থ এখন বলে,
সে এমনিতেই লুজার হয়ে বেঁচে থাকতে চায় না, জেতার জন্য সে মরতেও রাজি। মাস্টার তখন বলে, ফিজিক্যালি স্ট্রং হও, কারণ এর পরের মিশনে তোমাকে ফিজিক্যালি খেলতে হবে। সিদ্ধার্থ তখন রুমে ঢুকতেই দেখে একটি মেয়ে তার রুমে। কি মনে পড়ে এটাকে? এই সেই মেয়ে যে অ্যাকশন দেখে সিটি মেরেছিল, যার কারণে নাকি তার চাকরিটাই চলে গিয়েছে। আর এখন সে সিদ্ধার্থের কাছে এসেছে তার সাথে থাকার জন্য। তার মতে তার চাকরিটা চলে যাওয়ার পেছনে সিদ্ধার্থই দায়ী। মেয়েটি তখন অনেক জোর করলেও সিদ্ধার্থ মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে আর তাড়িয়ে দেয়। তখন অপর প্রান্ত থেকে যারা সিদ্ধার্থকে মনিটর করছিল তারা খুবই খুশি হয়ে যায় আর বলে, আমরা এরকমই ছেলে চেয়েছিলাম। সিদ্ধার্থ তখন ঘরে বক্সিং প্র্যাকটিস করছিল আর তখনই সেই মেয়েটি এখানে এসে তাকে বাইরের একটি রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য অফার করে। সিদ্ধার্থ তখন মেয়েটির সাথে যায়, কিন্তু সেখানে অলরেডি রাহুল আর বুস্কা কফি খাচ্ছিল। আর বুস্কা সিদ্ধার্থের সাথে নিজের চেয়েও সুন্দরী মেয়ে দেখে সহ্য করতে পারে না। তাই সিদ্ধার্থ ওয়াশরুমে গেলে সে মেয়েটির কাছে গিয়ে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। তখন এখানে সিদ্ধার্থ চলে আসলে মেয়েটি সিদ্ধার্থকে ডাইরেক্ট কিস করে নেয়। এটা দেখে বুস্কা তেলে বেগুনে জ্বলে যায় আর এখান থেকে চলে যায়। এরপর মেয়েটি সিদ্ধার্থকে বলে, আমি ওকে দেখানোর জন্য এমনটা করেছি, এর পেছনে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ও তোমার মতো ভালো একটা ছেলের সাথে এতটা খারাপ করেছে, যেটা আমার সহ্য হয়নি। তখন সিদ্ধার্থ বলে, আমি জানি, আর আমি চাই না যে আমার কাছাকাছি আর কেউ আসুক, কারণ যেই আমার কাছাকাছি আসে সেই আমাকে ছেড়ে চলে যায়। এরপর তাদের মধ্যে একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর তারা একে অপরের সাথে মেলামেশা করতে থাকে। এর মধ্যে সিদ্ধার্থকে একটা ফাইটিং ক্লাবের লোকেশন পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সিদ্ধার্থ দেখতে পায় যে একজন ফাইটার আরেকজন ফাইটারকে মেরে ফেলেছে এবং সেখানে যাওয়ার পর তাকে সেই ফাইটার চ্যালেঞ্জ করতে থাকে। তখন সে বুঝতে পারে না তার মিশন কি রয়েছে। মাস্টার তাকে কমান্ড দিয়েছিল যে চালাক হওয়ার জন্য, কিন্তু এখানে সবাই এত পরিমাণে তাকে উস্কাচ্ছিল যে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না কি করতে হবে তাকে। এক পর্যায়ে ফাইটার তার মা তুলে গালাগালি করে। তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফাইটারের সাথে মারামারি করতে শুরু করে দেয়। মারামারির এক পর্যায়ে ফাইটার এখানেই মারা যায় আর সিদ্ধার্থের মিশন ফেল হয়ে যায়। তখন সেই মেয়েটি তার কাছে এসে বলে, এত ছোট একটা বিষয়ের জন্য তুমি একটা লোককে মেরে ফেললে। বলতে না বলতেই সে মেয়েটির গলা চেপে ধরে আর মেয়েটি বলে, আমি এখন বুঝতে পেরেছি তুমি আসলে আমাদের কাউকে নয়, বরং তোমার মাকে অনেক বেশি ভালোবাসো। সিদ্ধার্থ তখন বলে, না, আমি আমার মাকে ভালোবাসি না, আমি তো আমার মায়ের জন্য অপেক্ষা করছি। যেদিন আমি তাকে পাবো সেদিনই আমি তাকে মেরে ফেলবো। এখানে বোঝা যায় যে সিদ্ধার্থ আসলে তার মাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার বহিঃপ্রকাশ হচ্ছে না। সিদ্ধার্থ তখন মেয়েটির উপর রেগে যায় আর বলে, আমার জীবন থেকে চলে যাও, আর দ্বিতীয়বার যেন আমার জীবনে তোমাকে দেখা না চাই। এরপর সিদ্ধার্থকে গেমের মাস্টার এটা বলে যে সে তার রাগের কারণে এই মিশনটি হেরে গিয়েছে, আর এরপর যাতে এমনটি না হয় সেজন্য তাকে একটা নতুন মিশন খেলতে হবে, যেটা আগের মিশনগুলোর থেকে অনেক বেশি কঠিন হবে। সেটা হচ্ছে অর্জুন নামের একটি লোকের বাড়ি থেকে তার কম্পিউটারের সকল ডাটা আর কম্পিউটারকে নষ্ট করে দিতে হবে। যথারীতি সে চলে যায় তার বাড়িতে আর সিকিউরিটি গার্ডদেরকে মেরে অর্জুনকে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার কম্পিউটার থেকে সব ডাটা বের করে নিয়ে তার কম্পিউটারটাকে নষ্ট করে দেয়। তখন অর্জুন তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই গেমের একজন খেলোয়াড়? এটা শুনে সিদ্ধার্থ বলে, তুই এই গেম সম্পর্কে কিভাবে জানিস? তখন সে বলে, আমি এই গেমের সম্পর্কে সব কিছুই জানি। সে আরও বলে, এই গেমে যদি কেউ ফেঁসে যায় তাহলে সে ক্রিমিনাল হয়ে পালিয়ে বেড়াবে, না হলে লাশ হয়ে নর্দমায় পড়ে থাকবে। এখানে আর কোনো অপশন নেই। সিদ্ধার্থ তখন অর্জুনকে মারতে যাবে, তখনই অর্জুনের মা এসে সিদ্ধার্থের পা জড়িয়ে ধরে আর বলে, আমার ছেলে যতই খারাপ হোক তুমি তাকে মেরো না। সিদ্ধার্থ তখন তাকে না মেরে বাইরে চলে আসলে তার ফোনে মাস্টারের কল আসে আর মাস্টার তাকে বলে, তুই যদি অর্জুনকে না মারিস তাহলে তোকে মারার জন্য বাইরে আরও 10জন প্লেয়ার অপেক্ষা করছে। মাস্টার তখন সিদ্ধার্থকে গৌতম সিদ্ধার্থ নামে ডাকে। এটা শুনতেই সিদ্ধার্থ এটা বুঝে যায় যে মাস্টার আসলে তার সম্পর্কে সব কিছুই জানে, কিন্তু সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেও মাস্টার কোনোভাবেই বলে না সে কিভাবে তাকে চেনে। তখন রাগ করে সিদ্ধার্থ এটা বলে যে সে অর্জুনকে মারবে না। সাথে সাথেই তার উপরে গুলি চলতে শুরু করে। বাইরে থেকে 10জন ছেলে তার উপরে এক নাগাড়ে গুলি চালিয়ে যাচ্ছিল। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাদের গুলি থেমে যায় আর ছেলেগুলো এখান থেকে চলে যায়। আর সাথে সাথে সিদ্ধার্থের মোবাইলে একটা মেসেজ আসে যে তার মিশনটি কমপ্লিট হয়েছে। এখন এখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা সিদ্ধার্থের হয়ে অর্জুনকে মেরে দিয়েছে। সে তখন এটা বলে যে সে শুধুমাত্র সিদ্ধার্থকে বাঁচানোর জন্যই এমনটি করেছে আর সে এই গেমের ব্যাপারে কিছুই জানে না। এরপর মেয়েটি সিদ্ধার্থকে গাড়িতে করে এখান থেকে কোথাও নিয়ে যায়। সিদ্ধার্থ তখন মেয়েটির কাছে তার পরিচয় জানতে চাইলে মেয়েটি বলে তার নাম তারা।
সে অফিস থেকেই সিদ্ধার্থকে অনেক বেশি পছন্দ করত। বুস্কার সাথে সিদ্ধার্থের সম্পর্ক থাকার কারণে সে কখনো তার মনের কথা প্রকাশ করেনি। অফিসে সবাই সিদ্ধার্থকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করত, সেটা তার কখনোই ভালো লাগতো না। এমনকি বুস্কা আর রাহুল তার সাথে যেটা করেছে সে সম্পর্কেও সে জানতো। তারা তখন এটাও বলে সে নাকি সিদ্ধার্থকে অনেক বেশি ভালোবাসে, এজন্যই সে তাকে বাঁচিয়েছে। এরই মধ্যে মাস্টারের ফোন আসে। তখন সিদ্ধার্থ মাস্টারকে বলে তার জীবন থেকে সরে যাওয়ার জন্য, কারণ সে এতদিন যে ভালোবাসার জন্য ছুটেছে সেই ভালোবাসা আজকে সে পেয়ে গিয়েছে। আর এখন যদি মাস্টার তার রাস্তায় আসে তাহলে সে মাস্টারকেও সরিয়ে দেবে। এটা শুনতেই মাস্টার অট্টহাসি শুরু করে দেয়, যার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর তারা এখান থেকে অনেক দূরে একটা নিরিবিলি জায়গাতে চলে আসে আর কোয়ালিটি সময় স্পেন্ড করতে থাকে। এখানে একটা রোমান্টিক গান হয়ে যায়, যে দৃশ্যগুলো আমরা অ্যাভয়েড করলাম। গানের শেষেই আমরা দেখতে পাই যে এই রিসোর্টটাই তাদের উপরে কয়েকজন গুন্ডা আক্রমণ করেছে আর গুন্ডাদের সাথে সিদ্ধার্থের একটা ফাইট হয়ে যায়। ফাইট সিনটা অ্যাভারেজ ছিল, তারপরও কিছু সিন এখানে দেখিয়ে দিলাম, কারণ হিরো তো সবসময় একটু স্মার্টই হয়। সে তখন গুন্ডাগুলোকে পিটিয়ে মাস্টারকে কল করে আর বলে যে মাস্টার যদি এরপর এমনটা করে তাহলে সে মাস্টারকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, কারণ মাস্টার তো জানে তার ব্লাডি পাওয়ার সম্পর্কে। কিন্তু এসবের পরেও সিদ্ধার্থের মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, সেটা হচ্ছে মাস্টারটা আসলে কে আর সে কেন তার জীবনের পেছনে লেগে আছে। এরপর তারা সিদ্ধার্থের কাছে এসে তাকে পটি লাগিয়ে দিচ্ছিল, মানে যেখানে আঘাত পেয়েছে সেখানে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর কি, আর বলছিল যে এভাবে আর কতদিন বেঁচে থাকবো আমরা আমাদের শত্রুদেরকেও চিনি না পর্যন্ত। এসবের থেকে বেরিয়ে আসার জন্য সিদ্ধার্থকে রিকোয়েস্ট করে। এটা শুনে সিদ্ধার্থ রেগে যায় আর বলে তুমি জানো না আমি কে, এবার দেখো আমি কি করতে পারি। ওরা জানে না যে ওরা কার সাথে পাঙ্গা নিচ্ছে। এসব কথাগুলো অবাক হয়ে তারা শুনতে থাকে। এরপর সিদ্ধার্থ তার জীবনের গল্প বলতে শুরু করে। 2001 সালে সিদ্ধার্থ রামাচন্দ্রপুরাণে থাকতো। সিদ্ধার্থের বাবা ছিল না, কিন্তু সিদ্ধার্থের মা তাকে বাবা আর মায়ের দুজনের ভালোবাসা দিয়েই বড় করেছিল। কিন্তু হঠাৎ একদিন সিদ্ধার্থ স্কুল থেকে ফিরে দেখতে পায় তার মা অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে এবং সেখান থেকে চলে যাচ্ছে, যেটা দেখে সে কোনোভাবেই সহ্য করতে পারেনি। তখন এলাকার লোক আর স্কুলের বাচ্চাদের কাছ থেকে বিভিন্ন রকমের কটু কথা শুনতে থাকে সে, আর তার মায়ের উপরে ঘৃণা জন্মাতে থাকে তার। এভাবেই সে সাইকোতে পরিণত হয়। সে কারোর সাথে মিশতো না, কেউ তার বন্ধু হতো না, সে আলাদাই থাকতো। কিন্তু কেউ যদি তার মাকে নিয়ে কিছু বলতো তাহলে সে তাদেরকে খুব খারাপভাবে পেটাতো। সে তার মাকে অনেক ঘৃণা করত, কিন্তু তার মায়ের নামে যদি কেউ কিছু বলতো তাহলে তাদের অবস্থা খারাপ করে দিত। এরপর সে নেশা করতে শুরু করে। এমনই এক রাতে একটা ছেলে তাকে তার মায়ের ব্যাপারে বাজে মন্তব্য করে। সেটা শুনতেই সে সহ্য করতে পারে না আর তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। তখন সে ছেলেটিকে তাড়া করতে শুরু করে আর হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে করতে ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। তখনই সেখানে তার দাদু পৌঁছায় আর এসব দেখে সিদ্ধার্থের উপর অনেক বেশি বকাবকি করে আর হাতুড়িটি নিজের হাতে তুলে নেয়। এই ছেলেটার মার্ডার কেসেই সিনেমার শুরুতে সিদ্ধার্থের দাদাকে অ্যারেস্ট করা হয়েছিল। তখন সিদ্ধার্থের দাদু সিদ্ধার্থকে অনেক দূরে পালিয়ে যেতে বলে। তখন সিদ্ধার্থ ওখান থেকে পালিয়ে এসে এখানে আইটি কোম্পানিতে চাকরি নেয়। আর এই গল্প তার দাদা কাউকে বলতে নিষেধ করেছিল, কিন্তু সে তারাকে আপন মনে করে, তাই সে শুধুমাত্র তাকেই গল্পটি বলেছে। এসব শুনে তারার মনেও তার জন্য ভালোবাসা জন্মাতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই মাস্টার সেই গুন্ডাগুলোকে খুব খারাপভাবে পেটাচ্ছে, কারণ তারা সিদ্ধার্থকে মারতে গিয়ে মিস করেছে। এরপর আমরা দেখতে পাই হঠাৎ তারা রিসর্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। তখন সিদ্ধার্থ তাকে অনেক খোঁজার চেষ্টা করে। তখন সিদ্ধার্থ তার ব্যাগের মধ্যে একটি প্রেসক্রিপশন দেখতে পায় আর সেটা ছিল ডক্টর মদন মোহনের। তখন সে ল্যাপটপ খুলে এটা জানতে পারে যে সে এই গেম থেকে কুইট করেছে। তার জন্যই মাস্টার তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গিয়েছে এবং মাস্টার আর কেউ না বরং ডক্টর মদন মোহনই। তখন অপর প্রান্ত থেকে মাস্টার এটা বলে যে তারাকে বাঁচাতে হলে তার পরবর্তী মিশন খেলতেই হবে। কিন্তু কল কাটার পর আমরা দেখতে পারি যে তারা আসলে মাস্টারের সাথে মিলেই সিদ্ধার্থের সাথে এই গেমটি খেলছে। এরপর তারা সিদ্ধার্থের কাছে ফিরে আসে আর সিদ্ধার্থ কী করতে চলেছে এটা জানার জন্য চেষ্টা করে আর সেটা মাস্টারকেও জানিয়ে দেয়। এমনই একবার মেসেজ করার সময় সিদ্ধার্থ সেটা দেখে ফেলে আর তারা তখন তাকে একটা কিছু বলে ম্যানেজ করে নেয়। কিন্তু আমরা সিদ্ধার্থের রিয়াকশন দেখে বুঝতে পারি যে তার বিষয়টি সন্দেহ হয়েছে, কিন্তু সে তারাকে বিষয়টি বুঝতে দেয় না। এরপর সিদ্ধার্থ ডক্টর মদন মোহনের কাছে যায় আর সেখানে গিয়ে তারার সম্পর্কে জানতে চাইলে ডক্টর মদন মোহন সিদ্ধার্থের কাছে বলে যে তুমি কে। সিদ্ধার্থ তখন বলে সে তারাকে পাগলের মতো ভালোবাসে, তাই সে তারা সম্পর্কে জানতে এসেছে। মদন মোহন তখন বলে তারা আমার পেশেন্ট, ও আমাকে ওর জীবনের ব্যাপারে সব কিছুই বলে,
কিন্তু তোমার ব্যাপারে তো কিছুই বলেনি। তাই আমি ওর ব্যাপারে তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। কারণ সে আমার পেশেন্ট। ওর ব্যাপারে কিছু জানতে হলে তোমার ওর সাথেই আসতে হবে। সিদ্ধার্থ এখান থেকে বেরোতেই সেখানে তারা আসে। তখন ডক্টর মদন মোহন তারাকে বলে, সিদ্ধার্থ তোমাকে খোঁজ করার জন্য এখানে এসেছিল। আর সে যেহেতু এত দূর এগিয়ে গিয়েছে, এখন তাকে মেরে ফেলতে হবে। এটা শুনতেই তারা মদন মোহনকে বলে, আপনি ওকে ট্রিটমেন্ট করার জন্য আমাকে বলেছিলেন, আর এখন আপনি ওকে মারার জন্য কেন বলছেন? এটা শুনতেই ডক্টর মদন মোহন বুঝে যায় যে তারা সত্যি সত্যি সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছে। তখন সে বলে, আমি তোমাকে অভিনয় করতে পাঠিয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছ? তারা তখন বলে, সিদ্ধার্থ অনেক ভালো একটা ছেলে, আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আর আপনি একজন সাইকোপ্যাথ, মানুষের জীবন নিয়ে আপনি খেলতে ভালোবাসেন। তখন সে বলে, ডক্টর মদন মোহনের ব্যাপারে সব কিছু সে সিদ্ধার্থকে জানিয়ে দেবে। তাই বলে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে সিদ্ধার্থ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে তখনই তার সামনে দিয়ে অর্জুন হেঁটে যাচ্ছিল। এটা দেখে অর্জুনের পিছু করতে করতে এক পর্যায়ে সে অর্জুনকে হারিয়ে ফেলে। তারা তো অর্জুনকে মেরে ফেলেছিল, তাহলে অর্জুন কিভাবে তার সামনে আসলো? তাই সে তারাকে সন্দেহ করতে শুরু করে। আর এই পুরো বিষয়টি আসলে মাস্টারের প্ল্যানেই হয়েছিল। তখন সিদ্ধার্থ রেগে গিয়ে বাসায় গিয়ে বসেছিল আর পয়েন্টগুলোকে মেলানোর চেষ্টা করছিল। তখনই তারা বাসায় পৌঁছায়। তখন সিদ্ধার্থ তারাকে একটি মূর্তি গিফট করে আর বলে, তোর অভিনয়ের জন্য তো তোর অস্কার পাওয়ার উচিত ছিল, কিন্তু আমি তোকে অস্কার দিতে পারছি না, এজন্য এটাই তোর পুরস্কার। তারা এসব কিছু বুঝতে পারছিল না। তখন সিদ্ধার্থ বলে, পয়েন্ট নাম্বার 1, আমি তোকে এই গেমের ব্যাপারে কোনো কিছুই বলিনি, তারপরেও তুই এই গেমের ব্যাপারে কিভাবে জানলি? পয়েন্ট নাম্বার 2, রিসর্টের ঠিকানা শুধুমাত্র আমরা দুজনই জানি, তাহলে মাস্টার কিভাবে জানলো? পয়েন্ট নাম্বার 3, অর্জুনকে তুই মেরে ফেলেছিলি, তাহলে আজ অর্জুন আমার সামনে কিভাবে এলো? তারা তখন সিদ্ধার্থকে বোঝানোর চেষ্টা করলে সিদ্ধার্থ কোনো কিছুই বুঝ নেয় না। সে তখন তারাকে মারতে শুরু করে। তখন সে তারাকে অনেক বেশি টর্চার করছিল, যেটা তারা সহ্য করতে না পেরে এটা বলে, এসব কিছু সাইকিয়াট্রিস্ট মদন মোহনের প্ল্যান অনুযায়ী হচ্ছে, যাকে সিদ্ধার্থের মা সিদ্ধার্থের ট্রিটমেন্ট করার জন্য হায়ার করেছে। আর সিদ্ধার্থ মদন মোহনের একজন পেশেন্ট। তারাকে এখানে পাঠানো হয়েছে কারণ তারা মদন মোহনের একজন স্টুডেন্ট। কিন্তু অ্যাক্টিং করতে করতে সে সিদ্ধার্থকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর তার ভালোবাসা নাকি ট্রু লাভ। এরই মধ্যে তারার কাছে একটা কল আসে। তখন সিদ্ধার্থ বলে, এই কলটাই ডিসাইড করবে তুই মিথ্যা বলছিস নাকি সত্য। তখন ডক্টর তারাকে এটা বলে যে সে যেন এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যাতে সিদ্ধার্থ তাকে বিশ্বাস করে নেয়। এটা শুনতেই তারা অনেক বেশি রেগে যায় আর ফোনটাকে এখানেই আছাড় মেরে দেয়। কারণ এই কথাগুলো শুনে সিদ্ধার্থ আরও বেশি রেগে গিয়েছে। তখনই সিদ্ধার্থের ফোনে একটা কল আসে আর ডক্টর বলে, এসব তার মাই করাচ্ছে, আর সিদ্ধার্থের মায়ের টার্গেট সিদ্ধার্থকে হত্যা করা। এটা শুনতে সিদ্ধার্থ আরও বেশি রেগে যায়, কারণ সে যাকে ঘৃণা করে সে তার জীবনটা নিয়েই খেলছে। এরপর সিদ্ধার্থ তার মাকে মারার জন্য বন্দুক নিয়ে বের হয়, কারণ ডক্টর তাকে একটা ঠিকানা দিয়েছে যেখানে তার মা আর সিদ্ধার্থ দেখা করবে। ডক্টর তখন তার মাকেও ডক্টর তখন সিদ্ধার্থের মাকেও সেখানে ডাকে। তখন আমরা জানতে পারি যে সিদ্ধার্থের মা আসলে সিদ্ধার্থকে সুস্থ করার জন্য মদন মোহনের কাছে এসেছিল, কিন্তু মদন মোহন উল্টো সিদ্ধার্থের মার উপরেই তাকে লেলিয়ে দিয়েছে। সিদ্ধার্থ তখন বুক ভরা কষ্ট নিয়ে তার মায়ের দিকে বন্দুক তাক করে। তখন তার মা বলে, আমি ভেবেছিলাম তুই আমাকে ক্ষমা করার জন্য এখানে এসেছিস, কিন্তু তুই তো আমাকে মারতে এসেছিস, তাহলে তোর আমাকে মেরে জেলে যাওয়ার কোনো দরকার নেই। তাই বলে বন্দুক নিজের হাতে ধরে নিচের দিকেই শুট করে দেয়। এরপর স্ক্রিনের আলো বন্ধ হয়ে যায় আর আমরা দেখতে পাই যে তারা নিজের হাতের রকেটে সিদ্ধার্থকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে সে সত্যি কথা বলছে। সিদ্ধার্থ তারার ভালোবাসা বুঝুক আর না বুঝুক, তার মায়ের ভালোবাসাটা অন্তত বুঝুক। এজন্যই সে বলতে শুরু করে, সিদ্ধার্থের মা নিজের ইচ্ছাতে বিয়ে করেনি, সিদ্ধার্থের দাদু তাকে জোর করে বিয়েটা দিয়েছিল। সিদ্ধার্থের দাদু প্রথম থেকে চাইতো সিদ্ধার্থের মা আর সিদ্ধার্থ আলাদা হয়ে যাক, কারণ সিদ্ধার্থের দাদুর অমতেই সিদ্ধার্থের বাবা আর মা বিয়ে করেছিল। এরপর সিদ্ধার্থের চোখে তার মাকে তার দাদুই খারাপ করেছিল, কিন্তু সিদ্ধার্থ তার মাকে এতটাই ভালোবাসত যে তার মা চলে যাওয়াতে সে অনেক বেশি কষ্ট পায় আর আস্তে আস্তে একটা সাইকো পেশেন্টে পরিণত হয়। সিদ্ধার্থের মা তার সাথে অনেকবার দেখা করার জন্য এসেছিল, কিন্তু তার দাদু তাকে কখনোই দেখা করতে দেয়নি। সিদ্ধার্থের দাদু সিদ্ধার্থের মাকে যতটা ঘৃণা করত, সিদ্ধার্থকে ততটাই ভালোবাসতো। এজন্যই সিদ্ধার্থকে ভালো করার জন্য সে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই তার মায়ের অভাবটা পূরণ করতে পারেনি। এরপর সিদ্ধার্থের মাকে গালিগালাজ করাতে সিদ্ধার্থ একটি ছেলেকে খুন করে, আর সিদ্ধার্থকে বাঁচানোর জন্যই তার দাদু সেই খুনের দায় মাথায় নিয়ে যাবজ্জীবনের জন্য জেলে চলে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়েছে। এরপর সিদ্ধার্থ একা হয়ে যাওয়াতে তার পাগলামি আরও বেশি বেড়ে গিয়েছে।
আর তাই সে যাতে তার মাকে ক্ষমা করে দেয় সেজন্যই তার মা তাকে সুস্থ করার জন্য ডক্টর মদন মোহনের কাছে এসেছিল। কিন্তু ডক্টর মদন মোহন সিদ্ধার্থকে এই মাইন্ড গেমের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে আর তার মাকে বলে যে তার ছেলে নাকি সুস্থ হয়ে গিয়েছে। এখানে ডক্টর নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই তাদের তিনজনের জীবন নিয়ে খেলছে। এসব কথা শুনে সিদ্ধার্থ এটা বুঝে যায় যে তার মা তাকে অনেক বেশি ভালোবাসে। পরের সিনে এটা দেখানো হয় যে সিদ্ধার্থের মা আসলে মরেনি। তখন এখানে ডক্টর মদন মোহন অর্থাৎ সেই গেমের মাস্টার মাইন্ড চলে আসে। সিদ্ধার্থ তখন তার মায়ের কাছে জিজ্ঞাসা করে যে তাদের জীবন নিয়ে সে কেন খেলছে। তখন আমরা এটা জানতে পারি যে সিদ্ধার্থ সেদিন যে ছেলেটিকে মেরেছিল সে আর কেউ না, বরং ডক্টর মদন মোহনের একমাত্র ছেলে ছিল। সিদ্ধার্থের মা যখন সিদ্ধার্থের ট্রিটমেন্টের জন্য ডক্টর মদন মোহনকে সব কিছু বলে তখন ডক্টর মদন মোহন এটা জানতে পারে যে তার ছেলের খুনি এখনও পর্যন্ত বেঁচে রয়েছে। আর সিদ্ধার্থের দাদুকে ডক্টর মদন মোহনই একজন লোকের মাধ্যমে জেলের মধ্যে হত্যা করিয়েছিল। আর সিদ্ধার্থ বেঁচে আছে এটা জানতে পেরে সে এই গেমটা প্ল্যান করেছে, যেটার মাধ্যমে সিদ্ধার্থের হাতে সিদ্ধার্থের মাকে খুন করাবে সে। আর তারপর সিদ্ধার্থকেও মেরে ফেলবে সে। এটা শুনতে সিদ্ধার্থের মাথা গরম হয়ে যায় আর সে ডক্টর মদন মোহনের উপর আক্রমণ করে। এরপর এখানে ডক্টর মদন মোহন আর সিদ্ধার্থের একটা তুমুল যুদ্ধ হয়ে যায়, যেখানে হিরো মদন মোহন আর তার দলবলকে মেরে কাট টু কাট করে দেয়। আর এরপর থেকে সিদ্ধার্থ আর তারা মিলে জীবনে যারা ধোঁকা খেয়েছে তাদের নিয়ে একটা মাইন্ড গেম খেলতে শুরু করে। আর এভাবেই সিনেমা শেষ হয়ে যায়। এটাই ছিল গেম অন মুভির এক্সপ্লেনেশন, একটি থ্রিলার ভরা যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল উত্তেজনা আর চমকপ্রদ। মুভিটির মোড় ঘোরা গল্প আর দারুণ এক শেষ পরিণতি নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়েছে। আপনাদের যদি এই মুভিটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও উত্তেজনাপূর্ণ সিনেমা দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখতে বেল আইকনটি প্রেস করুন। আমরা শীঘ্রই ফিরে আসবো নতুন মুভি আর নতুন গল্প নিয়ে।